টিঙ্কার চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম। টিঙ্কার চ্যাম্পসের লক্ষ্য হল তাদের সহপাঠী আরও শিক্ষার্থীদের পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করা। এই লক্ষ্যকে সামনে রেখে টিঙ্কার চ্যাম্পস টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা হওয়া এবং চেঞ্জ মেকিং সহ বিভিন্ন বিষয়ে একাধিক মাইক্রোলার্নিং মডিউল উপস্থাপন করছে। এই ১০ পর্বের ভিডিও সিরিজে টিঙ্কার চ্যাম্পস আপনাকে চেঞ্জমেকিংয়ের মৌলিক বিষয়গুলো বুঝতে সাহায্য করবে এবং কিভাবে আপনিও একজন চেঞ্জমেকার হতে পারেন তা দেখাবে। প্রতিটি ভিডিও প্রায় ১৫ থেকে ২০ মিনিট দীর্ঘ এবং এতে একটি চেঞ্জমেকিং চ্যালেঞ্জ থাকবে যাতে আপনি শেখা বিষয়গুলো অনুশীলন করতে পারেন। আর দেরি না করে চলুন শুরু করি এপিসোড ১০। এটি উপস্থাপন করছেন টিঙ্কার চ্যাম্প বিদ্যা শর্মা, দিল্লির ১০ম শ্রেণীর একজন ছাত্রী এবং নিজেও একজন চেঞ্জমেকার। আজকের এই বিশেষ বিশ্লেষণমূলক আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমাদের সামনে দারুণ কিছু তথ্য আছে। আর আজকের এই গভীর অনুসন্ধানের মূল ভিত্তি হল বিদ্যা শর্মার লেখা অত্যন্ত সময় উপযোগী একটা গাইড। হ্যাঁ, গাইডটির নাম হলো চেঞ্জ মেকার গাইড। একদম ঠিক। তো আজকের এই আলোচনার একটা খুব পরিষ্কার মিশন বা লক্ষ্য আছে। আমরা সাধারণত কি ভাবি, সমাজে ইতিবাচক কোনো পরিবর্তন আনতে চাইলে কাউকে হয়তো প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, অথবা অনেক ক্ষমতাবান বা প্রভাবশালী কেউ হতে হবে। হ্যাঁ, এই যে একটা প্রচলিত ধারণা, এটা আসলে কতটা ভুল সেটাই আমরা আজ দেখব। মানে কিভাবে আমাদের চারপাশের একেবারে সাধারণ ছোটখাটো সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া যায়, সেটাই আমরা জানব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কিভাবে সেই উদ্যোগের গল্পটা গুছিয়ে অন্যদের বলতে হয় যাতে তারাও অনুপ্রাণিত হয়। ঠিক। পৃথিবী বদলাতে যে কোটি টাকা বা বিশাল কোনো যুগান্তকারী ধারণার প্রয়োজন নেই, এটা শুনলে হয়তো অনেকেই প্রথমে অবাক হবেন। আসলে অবাক হওয়ার মতনই ব্যাপার, তাই না? কখনো কখনো হয়তো রাস্তা পার হতে না পারা একজন মানুষকে সাহায্য করার মতো একেবারে সাধারণ একটা মুহূর্ত থেকেই শুরু হতে পারে দারুণ কিছু। চলুন ব্যাপারকে একটু ভেঙে আলোচনা করি। আমরা প্রায়ই ভাবি পরিবর্তন আনা মানেই খুব কঠিন কিছু। অনেক বড় মাপের কোনো প্রজেক্ট হাতে নেওয়া, এরকমই তো মনে হয় সবার। হ্যাঁ, কিন্তু আজকের এই তথ্যগুলো সেই ধারণাকে পুরোপুরি বদলে দেবে। বিষয়টা সত্যিই ভাবনার মতো। এখানে শান্তভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে পরিবর্তন আনা বা এই যে চেঞ্জ মেকিং, এটা শুধু কোনো নির্দিষ্ট কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। তাহলে আর কিসের উপর নির্ভর করে? আসলে সেই কাজের গল্পটা কিভাবে বলা হচ্ছে তার উপরও এর ভবিষ্যৎ এবং বিস্তার সমানভাবে নির্ভর করে। বিদ্যা শর্মার এই নির্দেশিকা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমাজের সফলতম চেঞ্জ মেকাররা শুধু সমস্যার সমাধানই করেন না, তারা একটা গল্পও তৈরি করেন। ঠিক, তারা এমন একটা বয়ান বা ন্যারেটিভ তৈরি করেন যা সমাজকে সেই সমস্যাটা অনুভব করতে বাধ্য করে। এটা শুধুমাত্র মানুষকে নিজের কাজের বড়াই করে দেখানোর জন্য নয়, বরং মানুষের সাথে একটা গভীর সংযোগ স্থাপনের জন্য। একদম তাই, যাতে তারা এই কাজের উপর বিশ্বাস রাখে এবং সাহায্য করতে এগিয়ে আসে। এই সংযোগ স্থাপনের বিষয়টা কিন্তু খুব কৌতূহলোদ্দীপক। যে কোনো ভালো সিনেমা বা উপন্যাসের মতো এই চেঞ্জ মেকিংয়ের গল্পের কিন্তু একটা শুরু, মধ্যভাগ এবং শেষ থাকে। হ্যাঁ, একটা পরিষ্কার কাঠামো থাকে। সোর্স অনুযায়ী এই গল্প বলার 4টি পিলার বা মূল স্তম্ভ রয়েছে। এই 4টে স্তম্ভ জানলে যে কেউই নিজের কাজের একটা শক্তিশালী রূপরেখা তৈরি করতে পারবেন। প্রথম স্তম্ভটি হল সমস্যা বা দ্য প্রবলেম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। কিন্তু এখানে শুধু নিরস কোনো তথ্য বা পরিসংখ্যান দিলে তো মানুষ খুব একটা আগ্রহ পাবে না, তাই না? একদমই তাই। মানে শুধু পরিসংখ্যান দিয়ে মানুষের মনে দাগ কাটা যায় না। সমস্যাটি হতে হবে কাজের পেছনের ওই যাকে বলে কেন বা ওয়াই। মানে কেন এই প্রজেক্টটা আদৌ দরকার। ঠিক। যেমন ধরুন, সোর্সে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে। শুধু যদি বলা হয় যে অনেক শিক্ষার্থীর পড়ার উপাদান বা বইপত্র নেই, এটা শুনলে হয়তো আমরা বলবো হ্যাঁ, এটা একটা সমস্যা, কিন্তু বিষয়টা মানুষের মনে খুব একটা প্রভাব ফেলে না। এর বদলে গল্পটা যদি এমন হয় যে কল্পনা করুন একজন শিক্ষার্থী একটা বড় পরীক্ষার জন্য প্রস্তুত হতে চায়, কিন্তু তার বাড়িতে প্রয়োজনীয় কোনো বই নেই। সে কতটা মানসিক চাপে আছে এবং নিজেকে কতটা পিছিয়ে পড়া মনে করছে। এই যে উপস্থাপনের ধরন, এটা মানুষকে সমস্যার গভীরতা অনুভব করতে সাহায্য করে। একদম। সমস্যাটি বড় হতে পারে, যেমন নদীর দূষণ, আবার ছোটও হতে পারে, যেমন স্কুলে রিসাইক্লিং বিন না থাকা। হ্যাঁ,
মূল ফোকাসটা থাকতে হবে সেই মানুষগুলোর উপর যারা এই সমস্যার কারণে প্রতিদিন ভুগছেন। তার মানে সমস্যাটাকে একটা মানবিক রূপ দিতে হবে, আর যখনই সমস্যার তীব্রতাটা বোঝানো গেল তখনই আসে দ্বিতীয় স্তম্ভ, অনুপ্রেরণার মুহূর্ত। হ্যাঁ, বা দ্য স্পার্ক। কিন্তু সাধারণ একটা চিন্তা আর এই স্পার্ক, এর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? কাজে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্তে স্পার্ক হল ঠিক সেই মুহূর্তটি যখন একজন মানুষ স্রেফ একজন পর্যবেক্ষক থেকে সক্রিয় সমাধানকারীতে পরিণত হয়। আচ্ছা, মানে শুধু দেখলাম আর চলে গেলাম এমন নয়। ঠিক, এটি গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা জায়গা। সোর্সে রোহান নামের একজন শিক্ষার্থীর দারুণ একটা গল্প উল্লেখ আছে। হ্যাঁ, রোহানের গল্পটা আমার খুব ভালো লেগেছে। রোহান দেখেছিল এক বয়স্ক মানুষ ব্যস্ত রাস্তা পার হতে গিয়ে ভীষণ সংগ্রাম করছেন। ওই একটা ছোট দৃশ্যই তার জন্য স্পার্ক হিসেবে কাজ করেছিল। আর এই অনুভূতি থেকেই সে নিজের এলাকায় একটি ক্রসওয়াক, মানে রাস্তা পারাপারের জন্য নিরাপদ জেব্রা ক্রসিং তৈরির ক্যাম্পেইন শুরু করতে বাধ্য হয়েছিল। এই যে অনুপ্রেরণার মুহূর্ত, এটা যে খুব নাটকীয় হতে হবে এমন কোনো কথা নেই। এটা তো একটা সাধারণ কথোপকথনও হতে পারে। অবশ্যই শিক্ষকের করা একটা প্রশ্ন হতে পারে, বা শুধু আমি এটা ঠিক করতে পারি এমন একটা অনুভূতিও হতে পারে। প্রেরণা চলে আসে, তখন তো কাজ শুরু করতে হয়। এটাই হলো তৃতীয় স্তম্ভ, পদক্ষেপ বা দি অ্যাকশন। হ্যাঁ, অ্যাকশন ছাড়া তো আর পরিবর্তন আসবে না। এই ধাপে মানুষকে জানাতে হবে যে সমস্যা সমাধানের জন্য ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেটা সোশ্যাল মিডিয়ায় ছোট কোনো ক্যাম্পেইন শুরু করা হতে পারে, বা বন্ধুদের সাথে নিয়ে ছোট্ট একটা প্রোটোটাইপ তৈরি করা হতে পারে। এখানে বলে রাখা ভালো, প্রোটোটাইপ মানে হলো কোনো আইডিয়ার একটা প্রাথমিক বা পরীক্ষামূলক রূপ। কিন্তু এই ধাপে তো একটা বড় ভয় কাজ করে। কোন ভয়ের কথা বলছেন? এই যে অনুমতি পাওয়ার জন্য অপেক্ষা না করে কাজ শুরু করলে তো ব্যর্থ হওয়ার ঝুঁকি থাকে। সোর্স কি এই বিষয়ে কিছু বলছে? হ্যাঁ, ঝুঁকি নেওয়াটা এখানে একটা বড় ব্যাপার। অনেকেই ভাবে যে কাজটা নিখুঁত না হলে মানুষ হাসাহাসি করবে। ঠিক, এই পারফেকশনের ভূত সবার ঘাড়েই চাপে। কিন্তু এখানেই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ছোট পরিসরে কাজ শুরু করা বা প্রোটোটাইপ তৈরি করার মানেই হলো ভুল থেকে শেখা। রাইট। এই পদক্ষেপগুলো প্রমাণ করে যে শুধু আইডিয়া থাকলেই হয় না, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার সাহসটাও থাকতে হয়। আর এই পদক্ষেপগুলো অন্যদের জন্য একটা রোডম্যাপ বা পথ নির্দেশিকা তৈরি করে দেয়। তাহলে পদক্ষেপ নেওয়া হলো, কিন্তু এরপর মানুষ তো জানতে চাইবে যে এই কাজের আসলেই কোনো লাভ হলো কিনা। এখানেই কি চতুর্থ স্তম্ভ চলে আসে? হ্যাঁ, প্রভাব বা দি ইম্প্যাক্ট। আমরা তো সাধারণত প্রভাব বলতে হাজার হাজার মানুষের জীবনের পরিবর্তনের কথা ভাবি। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। তাই হ্যাঁ, প্রভাব মানেই যে 10,000 মানুষকে সাহায্য করতে হবে বা বিশাল কোনো সংখ্যা দেখাতে হবে, ব্যাপারটা মোটেও তা নয়। আচ্ছা, যদি বলা হয় যে 10 জন শিশুকে পড়ার বই দিয়ে সাহায্য করা হয়েছে এবং এখন তারা ক্লাসে অনেক বেশি আত্মবিশ্বাসী বোধ করছে, তবে সেটাও একটা বিশাল এবং পরিমাপযোগ্য সাফল্য। মানে সংখ্যাটা বড় কথা নয়, পরিবর্তনটা আসল। একদম। এই প্রভাব এটাই প্রমাণ করে যে আইডিয়াটি কাজ করছে। এটি নির্দিষ্ট ফলাফল দেখায়। যেমন প্রজেক্টের ফলে কি কারো গ্রেড ভালো হয়েছে, বা স্কুলের কোনো নির্দিষ্ট জায়গা কি আগের চেয়ে নিরাপদ হয়েছে। বুঝতে পেরেছি। কখনো কখনো বিশাল পরিসংখ্যানের চেয়ে অল্প কয়েকজন মানুষের জীবনের এই বাস্তবসম্মত পরিবর্তনের গল্প অনেক বেশি শক্তিশালী হয়। দারুণ বলেছেন। আর গল্প বলার ক্ষেত্রে এই 4টে স্তম্ভ ছাড়াও সোর্সে কিছু অতিরিক্ত টিপস দেওয়া হয়েছে, যেমন কঠিন শব্দ বা পরিভাষা, যাকে আমরা জার্গন বলি, সেগুলো এড়িয়ে চলা উচিত। ঠিক, এমন সহজ ভাষা ব্যবহার করা উচিত যা সবাই বুঝতে পারে। আর ভিজুয়াল অ্যাপিলের কথাও তো বলা হয়েছে। হ্যাঁ, ছবি, পোস্টার, ইনফোগ্রাফিক বা ছোট ভিডিওর মতো ভিজুয়াল ব্যবহার করা যায়, যা গল্পকে জীবন্ত করে তোলে। সত্যিকারের মানুষদের উক্তি তুলে ধরা যায়। কোটেশন ব্যবহার করলে গল্পের বিশ্বাসযোগ্যতা বাড়ে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল শ্রোতা বুঝে গল্প উপস্থাপনের ধরনে পরিবর্তন আনা। মানে এক একজনের কাছে এক একভাবে বলতে হবে। একজন শিক্ষকের কাছে গল্পটা যেভাবে বলা হবে, কোনো প্রতিযোগিতার বিচারক বা সাধারণ মানুষের কাছে উপস্থাপনের ধরনটা তার চেয়ে আলাদা হয় স্বাভাবিক। চলুন এবার একটু অন্যদিকে তাকাই। এই যে এতক্ষণ ধরে আমরা কাজের কথা বলছি, অনেকেই হয়তো পরিবর্তন আনতে চায়, কিন্তু তাদের মনে হয় তাদের কাছে তো তেমন বড় কোনো আইডিয়া বা সম্পদ নেই। এই বিষয়টার সোর্সে খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, সোর্স একে বলছে অনুপ্রেরণার ঘাটতি বা দি ইন্সপিরেশন গ্যাপ।
এই যে মানুষের মনে একটা ধারণা বসে আছে যে শুরুতেই একটা $1 মিলিয়ন আইডিয়া লাগবে, এটা কেন হয়? এটা মূলত আমাদের চারপাশের সফলতার বড় বড় গল্পগুলোর কারণে হয়। আমরা টিভিতে বা খবরের কাগজে সবসময় বিশাল বিশাল অর্জনের কথা শুনি। হ্যাঁ, তখন মনে হয় আমার এই ছোট আইডিয়া দিয়ে কি হবে। ঠিক, কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো পৃথিবীর সব বড় প্রজেক্টই আসলে খুব সাধারণ একটা পদক্ষেপ থেকে শুরু হয়। একদমই তাই। একটা ময়লা কুড়িয়ে নেওয়া বা একটা ছোট ওয়েবসাইট বানানোই পরিবর্তনের জন্য যথেষ্ট। এই অনুপ্রেরণার ঘাটতি দূর করতে হলে একজন চেঞ্জ মেকারের কিছু নির্দিষ্ট দক্ষতা থাকা প্রয়োজন। স্টেডি সোর্সে মূলত 5টি দক্ষতার কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রথমটি হল সহমর্মিতা বা এমপ্যাথি, মানে অন্যরা কেমন অনুভব করছে সেটা বুঝতে পারা। দ্বিতীয়টি হলো যোগাযোগ বা কমিউনিকেশন, নিজের আইডিয়াটা পরিষ্কারভাবে বুঝিয়ে বলা। তৃতীয়টি হল সহযোগিতা বা কোলাবোরেশন, মানে একা সব না করে টিম হিসেবে কাজ করা। চতুর্থ দক্ষতাটি হল স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স, যার মানে হল ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানো। আর পঞ্চমটি হল সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি। এই 5টি দক্ষতা থাকলে যে কোনো বাধাই পার হওয়া সম্ভব। আমি এই স্থিতিস্থাপকতা বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতার ওপর একটু জোর দিতে চাই। যখন কোনো তরুণ বা কিশোর একটা পরিবর্তন আনার চেষ্টা করে, তখন তো অনেক প্রাপ্তবয়স্ক মানুষই তাদের কথা শুনতে চায় না, এটা খুব সাধারণ একটা সমস্যা। বা হয়তো আমলাতান্ত্রিক জটিলতার মুখে পড়তে হয়। তখন এই গাইড কিভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেয়? এই জায়গাটাতেই আসে বাধা অতিক্রম করার কৌশল। অনেক সময় দেখা যায় সমর্থনের অভাব রয়েছে। তখন কি করণীয়? সেই ক্ষেত্রে শিক্ষক, মেন্টর বা সমমনা বন্ধুদের নিয়ে নিজের একটি সার্কেল বা বলয় তৈরি করার কথা বলা হয়েছে। একা লড়তে গেলে হতাশা আসতে পারে। আবার অনেকেই তো সম্পদের সীমাবদ্ধতার কথা ভাবেন, টাকার অভাব বা উপকরণের অভাব। কিন্তু এখন তো ইন্টারনেট আছে, বিনামূল্যে পাওয়া যায় এমন অনেক টুল রয়েছে। ব্যর্থতার ভয় কাটাতে হলে মনে রাখতে হবে ভুলগুলো হলো শিক্ষার একটা অংশ। আর সময়ের ব্যবস্থাপনা, পড়াশোনার চাপ তো থাকেই। পড়াশোনার পাশাপাশি প্রজেক্ট চালিয়ে নিতে ছোট এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। দিনে হয়তো মাত্র 15 মিনিট সময় দেওয়া। এই বাধাগুলো পেরিয়ে যখন একটা সুন্দর প্রজেক্ট দাঁড়িয়ে যায়, তখন তো সেটা সবার সামনে তুলে ধরার প্রয়োজন হয়। সোর্সে অত্যন্ত চমৎকার কিছু প্রতিযোগিতার তালিকা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই তালিকাটা তরুণদের জন্য বিশাল একটা সুযোগ। বিশেষ করে ভারতের কিছু প্রতিযোগিতার কথা বলা হয়েছে, যেমন অটল টিঙ্কপ্রেনিওর, যেখানে সমস্যা চিহ্নিত করে নতুন সমাধান তৈরি করতে শেখানো হয়। এরপর রয়েছে স্কুল ইনোভেশন ম্যারাথন এবং ভারতের অন্যতম বড় প্রতিযোগিতা ইউথ আইডিয়াথন। শুধু ভারত নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন গুগল সায়েন্স ফেয়ার বা কনরাড চ্যালেঞ্জ। এই প্রতিযোগিতাগুলো বৈশ্বিক স্তরে নিজেদের প্রজেক্ট তুলে ধরার সুযোগ দেয়। আর হাল্ট প্রাইজের কথা তো বলতেই হয়, এটিকে অনেক সময় শিক্ষার্থীদের নোবেল প্রাইজ বলা হয়। হ্যাঁ, কারণ এর পুরস্কারের পরিমাণটা শুনলে যে কেউ চমকে যাবে। ঠিক বলছেন। এখানে জলবায়ু পরিবর্তন বা দারিদ্র্যের মতো বৈশ্বিক সমস্যা সমাধানে $1 মিলিয়ন ফান্ডিং বা তহবিল দেওয়া হয়। চিন্তা করা যায়। আসলেই অসাধারণ। এছাড়া রিজেনারেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ার বা ISEF এবং অশোকা ইউথ ভেঞ্চারের নামও এসেছে। এতগুলো প্রতিযোগিতার কথা বলা হলো, কিন্তু আসলে এর পিছনের কারণটা কি? শুধু কি পুরস্কার জেতাই মূল লক্ষ্য? না, শুধু পুরস্কার জেতাটা আসল কথা নয়। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখব স্বীকৃতি বা অ্যাওয়ার্ড পাওয়া মানে শুধু শোকেসে রাখার জন্য একটা ট্রফি জেতা নয়। তাহলে এর আসল মূল্যটা কোথায়? এর আসল মূল্য হল বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি অর্জন করা। যখন কোনো প্রজেক্ট একটা অ্যাওয়ার্ড পায়, তখন তার গল্পটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছায়। ও, বুঝতে পারছি। অন্যরাও তখন ভাবতে শুরু করে যে এই বয়সেও পারলে আমিও পারব। এই বিশ্বাসযোগ্যতা নতুন নতুন সুযোগ তৈরি করে দেয়। যেমন? হয়তো এমন একজন মেন্টর পাওয়া যায় যিনি দারুণ সব পরামর্শ দিতে পারেন, অথবা এমন কোনো স্পন্সর এগিয়ে আসে যারা প্রজেক্টে অর্থায়ন করতে চায়। মানে একটা অ্যাওয়ার্ড অনেকগুলো বন্ধ দরজা খুলে দেয়। একদম ঠিক, যা একটা ছোট আইডিয়াকে বড় পরিবর্তনের রূপ দিতে সাহায্য করে। এবং এই কারণেই সোর্সেও আরও কিছু উল্লেখযোগ্য অ্যাওয়ার্ডের কথা বলা হয়েছে, যেমন টেড অ্যাড এবং টেডএক্স টক্স, যেখানে লক্ষ লক্ষ মানুষের কাছে নিজের গল্প বলা যায়। দ্য ডায়না অ্যাওয়ার্ড, যা মানবিক কাজের জন্য অন্যতম সর্বোচ্চ সম্মান। ভারতে রয়েছে ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড,
এছাড়া 18 অ্যাওয়ার্ডের মতো সম্মাননা রয়েছে যা তরুণ নেতাদের কাজের স্বীকৃতি দেয়। ঠিক, তবে এই পুরো যাত্রাটা সফলভাবে পরিচালনা করার জন্য তো কিছু হাতিয়ার বা টুলেরও প্রয়োজন। হ্যাঁ, শুধু আইডিয়া থাকলেই তো হবে না, কাজটা গুছিয়ে করতে হবে। সোর্সে কাজের সুবিধার্থে বিনামূল্যে ব্যবহার করা যায় এমন কিছু দারুণ টুলের কথা বলা হয়েছে। বিশেষ করে টেকনিক্যাল দিকগুলো খুব সুন্দর করে সহজ ভাষার বোঝানো হয়েছে। যেমন পোস্টার বা প্রেজেন্টেশন বানানোর মতো ডিজাইনের কাজের জন্য ক্যানভা বা ফিগমার কথা বলা হয়েছে। ক্যানভার কথা তো আমরা সবাই মোটামুটি জানি। হ্যাঁ, ক্যানভা খুব জনপ্রিয়। আর নতুন কিছু শেখার জন্য কোর্সেরা, খান একাডেমি বা ইউনিসেফ লার্নিং পাসপোর্ট ব্যবহার করা যায়। আর টিমের সবাই মিলে একসাথে কাজ করার জন্য সেটার জন্য গুগল ডক্স কিংবা স্ল্যাকের মতো মাধ্যম রয়েছে। টাস্ক ম্যানেজমেন্ট বা কাজ ভাগ করে নেওয়ার জন্য ট্রেলোর কথা বলা হয়েছে। ট্রেলো আসলে একটা ডিজিটাল হোয়াইট বোর্ডের মতো, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন, যেখানে স্টিকি নোট লাগিয়ে রাখা যায় যাতে কে কোন কাজ করছে সেটা সহজেই চোখে পড়ে। দারুণ। এই টুলগুলোর পাশাপাশি আরেকটা খুব মনস্তাত্ত্বিক দিকের কথা সোর্সে উল্লেখ আছে, তা হল প্রতিফলন ডায়েরি বা রিফ্লেকশন জার্নাল। এটা চেঞ্জ মেকারদের জন্য ভীষণ জরুরি একটা জিনিস। কেন বলুন তো? অনেক সময় কাজ করতে গিয়ে হতাশা চলে আসে বা কাজের গতি কমে যায়। প্রতিদিনের কাজের মাঝে ছোট ছোট জয়গুলো উদযাপন করা খুব জরুরি। কিভাবে করা যায় সেটা? প্রতি সপ্তাহে যদি কয়েকটি প্রশ্ন করে একটি জার্নাল লেখা হয়, যেমন এই সপ্তাহে আমি কি সমস্যা দেখলাম, আমি কি কোনো পদক্ষেপ নিয়েছি, না নিলে কেন নিইনি। আর কোনো ছোট সাফল্যের কথা লিখে রাখা? হ্যাঁ, এমন কোনো ছোট সাফল্য আছে যা আমি উদযাপন করতে পারি। এই প্রশ্নগুলোর উত্তর লিখলে তার নিজের কাজের অগ্রগতি বুঝতে এবং উদ্যম ধরে রাখতে দারুণ সাহায্য করে। বিষয়টা আসলে খুব কাজের। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, সোর্সে এই পুরো প্রক্রিয়াটি হাতে কলমে অনুশীলন করার জন্য চমৎকার একটি 6 ধাপের গাইড দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা অ্যাক্টিভিটি গাইড। যারা এই আলোচনাটি শুনছেন তাদের বোঝার সুবিধার্থে চলুন আমরা নিজেরাই এই ধাপগুলো দিয়ে একটা কাল্পনিক উদাহরণ তৈরি করি। অবশ্যই, চলুন করা যাক। ধরুন, প্রথম ধাপ হল নিজের চারপাশের একটি ছোট্ট সমস্যা খুঁজে বের করা। ধরা যাক, এলাকার একটা পার্কে শিশুদের খেলার জন্য কোনো নিরাপদ জায়গা নেই, চারদিক নোংরা হয়ে আছে। চমৎকার উদাহরণ। এবার দ্বিতীয় ধাপে সেই স্পার্ক বা অনুপ্রেরণার মুহূর্তটি চিহ্নিত করতে হবে। ধরা যাক, কেউ একদিন দেখল যে পার্কটি ব্যবহার করতে না পেরে একটি শিশু রাস্তার ধারে খেলতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হতে বসেছিল। ওহো, এটা বেশ ভয়ের। হ্যাঁ, আর ওই দৃশ্যটি হলো স্পার্ক, যা ওই ব্যক্তিকে মনে করিয়ে দিল যে কিছু একটা করার দরকার। একদম। এরপর তৃতীয় ধাপ হল সমস্যা সমাধানে একটি ছোট পদক্ষেপের পরিকল্পনা করা, বিশাল কোনো প্রজেক্ট নয়। তাহলে কি হতে পারে পদক্ষেপটা? হয়তো 5 জন বন্ধুকে সাথে নিয়ে ছুটির দিনে পার্কের একটা নির্দিষ্ট অংশ পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হলো এবং সেখানে একটা ছোট্ট নোটিশ বোর্ড লাগিয়ে দেওয়া হলো যে জায়গাটি শুধু শিশুদের খেলার জন্য। খুব সুন্দর। আর চতুর্থ ধাপে গিয়ে সে কাজের প্রভাব বা ইম্প্যাক্ট মাপতে হবে। এই ক্ষেত্রে ইম্প্যাক্টটা কি হবে? হয়তো দেখা গেল পরের সপ্তাহেই 3টি পরিবার তাদের শিশুদের নিয়ে সেখানে খেলতে এসেছে এবং এলাকার আরও 2 জন মানুষ এসে জায়গাটি পরিষ্কার রাখতে সাহায্য করছে। এটিই হলো বাস্তবসম্মত প্রভাব। এরপর পঞ্চম ধাপটি হল গল্প তৈরি করা। ওই যে আমরা শুরুতে 4টে স্তম্ভ নিয়ে আলোচনা করেছিলাম, সমস্যা, স্পার্ক, পদক্ষেপ এবং প্রভাব। হ্যাঁ, সেগুলো ব্যবহার করে 100 থেকে 150 শব্দের মধ্যে এই পুরো ঘটনার একটা খসড়া লিখতে হবে। খুব বেশি বড় করার দরকার নেই। না, সংক্ষিপ্ত এবং টু দ্য পয়েন্ট। এবং সর্বশেষ বা ষষ্ঠ ধাপ হল পিচ করা বা উপস্থাপন করা, মানে অন্যের সামনে বলা। হ্যাঁ, শুধু লিখলেই হবে না, গল্পটা জোরে জোরে পড়তে হবে। পরিবারের সদস্য বা বন্ধুদের সামনে হাসি মুখে এবং আবেগ দিয়ে সেটা বলার অনুশীলন করতে হবে। যত বেশি প্র্যাকটিস করা হবে, অন্যের সামনে নিজের আইডিয়া তুলে ধরার আত্মবিশ্বাস তত বাড়বে। ঠিক তাই। অসাধারণ একটা পদ্ধতি। এই অনুশীলনের মাধ্যমে যে কেউই নিজের চিন্তাগুলোকে একটা দারুণ গল্পের রূপ দিতে পারে। তাহলে আজকের এই পুরো আলোচনার সারসংক্ষেপ যদি করি, চেঞ্জ মেকার হওয়ার পথটি মূলত 3টি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। প্রথমটি হল নিজের গল্প সুন্দর করে বলা, দ্বিতীয়টি হল বিভিন্ন প্ল্যাটফর্ম বা প্রতিযোগিতায় অংশ নেওয়া, এবং তৃতীয়টি হল কাজের স্বীকৃতি পাওয়া। এই প্রতিটি বিষয় একে অপরের সাথে যুক্ত। ভালো গল্প প্রতিযোগিতায় জিততে সাহায্য করে, আর সেখান থেকে পাওয়া স্বীকৃতি সেই গল্পটাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেয়। তাই সবকিছুর একদম পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা না করে ছোট পরিসরে আজই কাজ শুরু করাটা সবচেয়ে বেশি জরুরি।
আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ধারণাগুলো শুধু যে সমাজ সেবার জন্যই প্রযোজ্য তা কিন্তু নয়। একদমই না। যারা কর্পোরেট জগতে কোনো প্রজেক্ট লিড করছেন বা ধরুন গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো ক্ষেত্রেই সমস্যা চিহ্নিত করা এবং দারুণভাবে নিজের আইডিয়া উপস্থাপনের এই কৌশলগুলো ভীষণ কাজে লাগতে পারে। ঠিক এই জায়গাটাতেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে। কি প্রশ্ন? সোর্সের এই পুরো বিষয়টি আমাদের বর্তমান সমাজের নেতৃত্বের ধারণা নিয়েই নতুন করে ভাবার সুযোগ করে দেয়। আচ্ছা। আমরা সাধারণত লিডারশিপ বা নেতৃত্ব বলতে বড় কোনো রাজনীতিবিদ বা বড় কোম্পানির সিইওদের কথা ভাবি। হ্যাঁ, যাদের অনেক ক্ষমতা আছে। কিন্তু যদি প্রতিদিনের সাধারণ তরুণরা, যাদের হাতে বিশাল কোনো ক্ষমতা বা অর্থ নেই, তারা শুধু ছোট ছোট কাজের উদ্যোগ নিয়ে এবং সেই গল্পগুলো শেয়ার করে সমাজে এত বড় প্রভাব ফেলতে পারে, তবে ভবিষ্যতে নেতৃত্বের সংজ্ঞায় কি পুরোপুরি বদলে যাবে না? বাবা, এটা তো বেশ গভীর একটা চিন্তা। হ্যাঁ, হয়তো আগামী দিনের আসল ক্ষমতা প্রথাগত কোনো বড় অফিসে সীমাবদ্ধ থাকবে না, বরং ক্ষমতা থাকবে কমিউনিটির সেই সাধারণ তরুণদের হাতে, যারা হয়তো রাস্তা পার হতে সাহায্য করার মতো বা স্কুলের একটা ছোট সমস্যা সমাধানের মতো ছোট ছোট পদক্ষেপ নিচ্ছে। মানে এই ছোট ছোট কাজগুলোই একসময় বড় আকার ধারণ করবে। ঠিক, তাদের এই কাজগুলো হয়তো খুব নীরবে ঘটছে, কিন্তু এইগুলো একত্রিত হয়ে এক বিরাট নীরব বিপ্লবের জন্ম দিচ্ছে। এই তৃণমূল পর্যায়ের নেতৃত্বই হয়তো আগামী দিনের পৃথিবীকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে। বিষয়টি আসলেই গভীরভাবে ভাবার মতো। সত্যি, এটি দারুণ একটি চিন্তার খোরাক। সমাজের এই নীরব বিপ্লব হয়তো আমাদের চারপাশেই শুরু হয়ে গেছে, শুধু আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। একদম ঠিক বলেছেন। আজকের মতো আমাদের এই গভীর অনুসন্ধান এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি এই বিশ্লেষণমূলক আলোচনা থেকে পাওয়া ধারণাগুলো সবাইকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগাবে। ছোট পদক্ষেপেই শুরু হোক বড় পরিবর্তন। একদম। চারপাশের ছোট ছোট সমস্যাগুলোকে এড়িয়ে না গিয়ে ছোট কোনো পদক্ষেপের মাধ্যমেই শুরু হোক নতুন কোনো পরিবর্তনের গল্প। ভালো থাকবেন সবাই।